দর্শক, যে কণ্ঠরোধ করার বিপক্ষে 24শে জুলাই অগাস্টে মানুষ রাস্তায় নেমে এসেছিল, জীবন দিয়েছিল, সেই নতুন বাংলাদেশ সো কল্ড, সেখানে 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের নামে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার রাতে কিন্তু একজন শিক্ষার্থীকে বেধড়ক পেটানো হয়, মানে তার অবস্থা খুব খারাপ, তাকে পুলিশে দেওয়া হয়, এমনই অবস্থা। যে তো সব কিছু মিলিয়ে আমরা কোন দিকে যাচ্ছি, স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর জনাব মনির হোসেন লিটন। আমরা তার কাছ থেকে শুনি। ধন্যবাদ। আমাদের দেশের রাজনীতি এক অদ্ভুত বিষয়। আজকের যে সংবাদটি প্রকাশ হয়েছে সেটি মূলত এর আগের দিনই অনলাইনগুলিতে চলে এসেছে যে রোববার রাতে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, উনি বুয়েটে সেহরি করতে গিয়েছিলেন, সেখানে তাকে কিছু আরও শিক্ষার্থী বা কিছু লোকজন তার উপর চড়াও হয়েছে যে সে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে, সে ছাত্রলীগের সাথে জড়িত, এসব অভিযোগে তাকে মারধর করে পুলিশের কাছে দিয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন যে গত যে নির্বাচনটি হয়ে গেল, নির্বাচনের আগে বিশেষ করে বিএনপির দিক থেকে যে যারা এখন ক্ষমতাসীন, তারা নির্বাচনে জয়ের জন্য বারবার বলছিল, তাদের বিভিন্ন নেতা, এমনকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ, যে যারা আওয়ামী লীগ বা তাদের সহযোগী সংগঠনগুলির মধ্যে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের রাজনীতি করতে বাধা নেই, তাদের চলাফেরায় কোনো বাধা নেই, বরং তারা আমন্ত্রণ জানাচ্ছিল তারা যেন বাইরে বেরিয়ে আসে, তারা যেন নির্বাচনে ভোট দেয়, এসব। এবং তারা আশা করেছিল যে এইভাবে তারা আওয়ামী লীগের কিছু ভোট পাবে, হয়তো বা পেয়েছে। কিন্তু নির্বাচনের পর আমরা পুরোপুরি উল্টো চিত্র দেখছি। আমরা নির্বাচনের পর দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, সুতরাং তার লোকজন বাইরে বের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোথাও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, উনি খুব সদম্বে সেটি বলেছেন। অর্থাৎ নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরে এই একই নেতাদের মুখে ভিন্ন রকমের কথা। নির্বাচনের আগে ভিন্নমত নিয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছিল যে মানুষ তার ভিন্নমত প্রকাশ করতে পারবে, বাক স্বাধীনতা থাকবে, কিন্তু নির্বাচনের পরে ক্ষমতায় যাওয়ার পরপরই আমরা দেখছি ভিন্ন চিত্র। যেখানে বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ নয়, সেখানে একজন পুলিশ কর্মকর্তা, শাহবাগ থানার ওসি, তিনি বলছেন যে একজন ছাত্র কয়েকজন মিলে চানখার পুল মোড়ে একজন বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছিল, সেটি নাকি নিষিদ্ধ, সুতরাং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই তাকে আটক করার পর এটিও মনে রাখতে হবে যে এটি ইউনেস্কো, এটিকে আমরা সেই অর্থে না হয় নাই গেলাম। আমাদের স্বাধীনতার ইতিহাসে, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের একটি অবিস্মরণীয় মোড় নেয়ার ঘটনা হচ্ছে 1971 সালের 7ই মার্চের ভাষণ। এই ভাষণটি স্বাধীনতার ঘোষণা কি ঘোষণা নয় সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটি নিয়ে কোনো বিতর্ক নেই যে বঙ্গবন্ধুর ওই ভাষণটি ছিল বাংলাদেশ সৃষ্টির পেছনে একটি বাঁক নেয়া ঘটনা। তো সেই ভাষণটি বাজানো হয়, প্রত্যেক বছরই আওয়ামী লীগের সমর্থকরা বাজাতো এই ভাষণটি। এখনও এই ভাষণটি নিষিদ্ধ নয়, কিন্তু একজন পুলিশ কর্মকর্তা বলছেন এটি নিষিদ্ধ, সুতরাং যে বাজিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে পরবর্তীতে যখন ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচনের ক্যান্ডিডেট ছিলেন একজন, তিনি কয়েকজনকে নিয়ে আবারও রিকশায় করে বাজাচ্ছিলেন, তাদেরকে সবাইকে ধরে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে। তাদের এই বঙ্গবন্ধুর ভাষণটি বাজানো নাকি উস্কানিমূলক কথাবার্তা, সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। তো ঘুরে ফিরে আমরা যেটি দেখি আর কি, যে নতুন বোতলে পুরনো মদের মতোই একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে অতীতে যা ঘটেছে এখনো তাই চলছে। আমার মনে হয় আগামী দিনেও একই রকমের ঘটনা ঘটবে, যে বিরুদ্ধ মতকে দমন করতে হবে, তাদের মুখ খুলতে দেয়া হবে না। এখানে একটি দেখবেন যে সরকার সবসময় বলে, অতীতের সরকারও বলেছে যে তারা গঠনমূলক সমালোচনা চায়। এখানে একটি অদ্ভুত শব্দ গঠনমূলক, কোনটি গঠনমূলক, কে ডিফাইন করবে কোনটা গঠনমূলক কোনটা ডিস্ট্রাকটিভ? তো সেটির তো কোনো সংজ্ঞা নেই।
সুতরাং সরকার যেটিকেই গঠনমূলক মনে করবে না তাকে ত্রুটি চেপে ধরবে, তাকে নানান রকমের মামলায় জেলখানায় দেয়া হবে, সেটিই এখন ঘটছে। তো এই যে বিরুদ্ধ মত দমন করার চেষ্টা করে শেখ হাসিনা কতটা সফল হয়েছেন বা তার কি পরিণতি হয়েছে, এগুলো থেকে কি এখনকার যারা রাজনীতিবিদরা কেউ কোনো শিক্ষা নিচ্ছে বলে আপনার মনে হচ্ছে? কোনো শিক্ষা নিচ্ছে না। আসলে যারা ক্ষমতায় যায় তারা মনে করে যে আজীবনের জন্য তারা বুঝি ক্ষমতা পেয়ে গেছেন, ভবিষ্যতে কোনোদিন তাদেরকেও এই ক্ষমতা ছাড়তে হতে পারে এটি তাদের মাথায় আসে না। অথবা তারা চিন্তা করেন যে আজীবন ক্ষমতায় থাকার জন্য যত বিরুদ্ধ মত আছে, তাদের সমালোচনাকারী আছে, সবার মুখ বন্ধ করতে হবে, সবাইকে জেলে পুরে রাখতে পারলেই তারা আজীবন ক্ষমতায় থাকতে পারবে। আওয়ামী লীগও কিন্তু সেটি পারেনি। এটি ভুলে যাচ্ছে বর্তমান সরকার। মাত্র ক্ষমতায় এসেছে, আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচনের আগেও যেসব কথাবার্তা বলেছেন, এখন কথাবার্তা হয়তো অন্য রকমের বলছেন না, কিন্তু মাঠে ময়দানে যে কাজগুলি হচ্ছে তাতে মনে হচ্ছে যে তিনি হয় সেগুলি এমনিতেই কথার কথা বলেছেন, অথবা তার কোনো কথাই প্রশাসন বা তার দলের লোকজন আমলে নিচ্ছে না, সেটিই মনে হচ্ছে। তিনি যাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন তিনি আগে যা বলেছেন এবং এখন যা বলছেন তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সুতরাং আগামী দিনেও আমরা কোনো ভালো কিছু দেখছি না, অন্তত লক্ষণ তা বলছে না। কিন্তু বিএনপির কাছে কিন্তু জনগোষ্ঠীর একটা বড় অংশ যে লিবারেল একটা প্রো ডেমোক্রেসি পার্টি হিসেবে তাদের কাছ থেকে আমাদের দেশের জনগণ সবসময়ই বিভিন্ন দলের কাছ থেকে নানান কিছু প্রত্যাশা করে এবং প্রত্যেকবারই প্রতারিত হয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, সুতরাং আওয়ামী লীগ একটি উদার গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে নির্বাচিত দল, গণতন্ত্রের জন্য লড়াই করা দল। সুতরাং ওই দলের কাছেও মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা যেরকম আওয়ামী লীগ পূরণ করতে পারেনি, মানুষ হতাশ হয়েছে বা প্রতারিত হয়েছে। বিএনপির কাছেও যে মানুষের প্রত্যাশা, বিএনপিও মুক্তিযুদ্ধের দল, বিএনপিতে মুক্তিযোদ্ধা অনেক, দল হিসেবে হয়তোবা অনেকে দাবি করেন এই যে এই 26-এর নির্বাচনে মুক্তিযুদ্ধ ছিল তাদের একটা অন্যতম অস্ত্র। এটি আমি অস্ত্রই বলবো, নির্বাচনী অস্ত্র, নির্বাচনী জয়ের জন্য অস্ত্র। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সেগুলি আর মনে থাকে না। জনগণ এভাবেই প্রতারিত হয়, অতীতেও হয়েছে, এখন হচ্ছে, আমার ধারণা ভবিষ্যতে হবে। এর মূল কারণ হচ্ছে এই যে 5ই আগস্টের পর যে নতুন সরকার ক্ষমতা নিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তারা নানান ক্ষেত্রে সংস্কারের কাজ করেছে, সংস্কার বলে গলা ফাটিয়েছে, নানান রকমের কমিশন করেছে, রাষ্ট্র সংস্কার করতে চেয়েছে। কিন্তু রাষ্ট্র যারা চালাবে সেই রাজনৈতিক দল এবং রাজনীতি, এর সংস্কার নিয়ে কেউ একটি কথাও বলেনি। রাজনৈতিক দলের সংস্কার হয়নি, রাজনীতিবিদদেরও সংস্কার হয়নি। সুতরাং যতই আপনি একটি গাড়ি সংস্কার করেন, নতুন সব কিছুই করেন, কিন্তু তার ড্রাইভারের যদি সংস্কার না হয় তাহলে সে অ্যাক্সিডেন্ট করবেই। এগুলিই আমরা দেখছি। ইঞ্জিন, ফুয়েল সেগুলো একই আছে, সব একই আছে। এমনকি আপনি আরও নতুন গাড়িও তাকে দিতে পারেন, কিন্তু ড্রাইভারটি যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার জীবনের ঝুঁকি, জীবনের নিরাপত্তাহীনতা থেকেই যাবে। সেটি আমাদের রাজনীতিতেও ঘটছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।